যে রাজন্যাদি হয়তো কোনো এক পার্টির ছত্রছায়ায় সেই দিকে এগিয়ে যাচ্ছে। এটা বাস্তব কিনা এটা হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি সেটা হয় তাহলে এই জিনিসটা একদমই সমর্থনযোগ্য নয়। এই জিনিসটা টিপিক্যালি পাবলিসিটি স্টান্ট হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা নিয়ে কেউ যদি মহিলা হওয়াটাকে একটা ওয়েপন বা একটা বেট হিসাবে ইউজ করে, এটা কিন্তু আজকে আমাদের সমাজের কাছে বড্ড কঠিন, বড্ড খারাপ জায়গা। আমি বাস্তবে জানি না, আমি সেই ভার্ডিক্ট ফেলতে যাচ্ছি না যে উনি এটা বেট হিসাবে ইউজ করছেন নাকি উনি সত্যি সাফার করেছেন, কারণ আমি পুলিশ প্রশাসন নই। যারা অপরাধ করছে তারা যাতে স্পষ্টভাবে শাস্তি পায়, এটা তুমি চাও, আমি চাও, আমরা প্রত্যেকে চাই, এবং আমি মনে করি এটা রাজন্যারও চাওয়া উচিত। তো সেই ক্ষেত্র থেকে আমি বলছি যে সর্বপ্রথম চেষ্টা করুন, আমি আপনাকে অনুরোধ করছি আপনার থেকে ছোট হয়ে, যে অন্তত 50টা চ্যানেলে, আর পরবর্তীতে তো আপনি আরও 60টা চ্যানেলে বসবেন, সেই 60টা চ্যানেলের অন্তত 5টাতে গিয়ে অপরাজিতা বিলের কথাটা তুলবেন। তাহলে বিশ্বাস করুন আমরা সত্যি বলতে পারবো যে না, রাজন্যা এত কথা বললেও মাঝখানে কিন্তু অপরাজিতা বিলের কথাটা তুলতে, যেটা কিন্তু রাজন্যা এখন তুলছে না। তাহলে কি মূল উদ্দেশ্যটা বিজেপির কাছে ভালো হওয়া বা বিজেপির কাছে একটা নিজের পয়েন্ট বাড়ানো, দর বাড়ানো? এই একটা প্রশ্ন উঠে আসছে রাজন্যাদি। এই জিনিসটা যতই তোমরা ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না কেন, এই জিনিসটা কিন্তু এই মাছের গন্ধ আমরা প্রত্যেকেই পাচ্ছি। রাজন্যা হালদার বলছেন যে অভিযোগ করেছেন মঞ্জুতির মতো দাদারা নাকি তার ব্যক্তিগত ছবি বিকৃত করে সবাইকে পাঠাচ্ছে, এ ব্যাপারে কি বলতে চান? দেখুন, সর্বপ্রথম রাজন্যাদিকে একটা জিনিসই প্রশ্ন আমি করতে চাই, যে মনোজিতের মতো দাদাদেরকে যখন আপনি চিহ্নিত করতে পেরেছিলেন 1 বছর আগে, তাহলে 1 বছর কেন মৌনব্রত পালন করলেন দিদি? আমার কথাটা সর্বপ্রথম এখানে। কারণ বিষয়টা হচ্ছে এই 1 বছর যদি আমি মনে করি রাজন্যাদি যে অভিযোগটা করছে সেটা সত্যি, আমি সর্বপ্রথম বলে নিচ্ছি, যদি আমি মনে করি এই জিনিসটাকে, যদি আমি সত্যি মেনে কথাটা বলি, তাহলে এই জিনিসটাও কিন্তু চলে আসে যে 1 বছর ধরে কেন উনি আপোষটা করলেন, কেন ওই দাদাদেরকে উনি খুলেআম ঘুরে বেড়াতে দিচ্ছেন। আর তার থেকে বড় প্রশ্ন আসছে যখন 1 বছর পরবর্তীতে ওনার এখন সুবুদ্ধির উদয় হয়েছে, এখন উনি হয়তো এই কথাটা সকল মিডিয়া চ্যানেলের সামনে বলছে, তাহলে এখনও উনি দাদাদের নামগুলো স্পষ্ট করছেন না কেন? আমার স্পষ্ট কথা একটা জায়গায়, কেউ একজন যদি খারাপ হয়, গোটা সংগঠন কোনোদিন খারাপ হয়ে যায় না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু রাজন্যাদি যেইভাবে পোর্ট্রে করার চেষ্টা করছে, উনি একটা রিপাবলিক চ্যানেলে গিয়ে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, উনি সেই চ্যানেলে গিয়ে বসে বলছেন যে তৃণমূল ছাত্র পরিষদে এরকম মনোজিতের মতো অনেক দাদারা রয়েছেন, আপনি যদি তাদেরকে চিহ্নিত করে থাকেন তাহলে তাদের নামটা আপনি প্রকাশ করুন। এবং সেই জিনিসটা আমরা প্রত্যেকেই জানতে চাই, কারণ আমার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এমন একটা দল, সে কিন্তু কোনোদিনই এই সব জিনিসের সাথে আপোষ করেনি। এবং তাই জন্য আমার একটা প্রশ্ন এখানে রয়েছে বটে, যেই গোটা বিষয়টা উনি তুলে ধরছেন, যে ঘটনাটা ওনার সাথে হয়েছে, উনি বলছেন এই ঘটনাটা কিন্তু প্রায় 1 বছর আগের ঘটনা, এবং 1 বছর আগে উনি দলে একটা পদে ছিলেন, এবং উনি যেই পদে ছিলেন এবং ওনার জনপ্রিয়তা যতটাই তুঙ্গে চলে গেছিল সেই সময়, এই জিনিসটা স্বীকার করতে তো আমাদের কোনো দ্বিধা নেই। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজন্যা হালদার সেখান থেকে বলছে, তো সেখানে যখন এই সুযোগটা দল তাদেরকে দিয়েছিল, তাহলে যখন উনি 3 থেকে 4 জন, যেই সংখ্যাটা উনি বলার চেষ্টা করছেন যে একজনের থেকে বেশি, তাহলে আমি মনে করি যে 3 থেকে 4 জনকে উনি চিহ্নিত করেছিলেন, কেন উনি তাদের বিরুদ্ধে একটা স্টেপ নিলেন না? কেন উনি দিদিমণিকে জানালেন না? আমি বুঝতে পারছি যে একটা দাদাকেও আমি যদি বলি যে অভিষেক দাকে কেন জানালেন না, একটা মেয়ে হিসাবে এই জিনিসটা বলা আমার একটু দ্বিধাবোধ করছে। কেন বলছি? কারণ আমরা প্রত্যেকে জানি একটা মেয়ে হিসাবে যদি আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে, চট করে আমরা দাদাকে গিয়ে বলতে পারবো না, আমার নিজের দাদাকেও আমি গিয়ে বলতে পারবো না। সেখানে যদি হয়, আমার তো দলের সুপ্রিমো একজন মেয়ে, উনি তো একজন মহিলা, তাহলে ওনাকে কেন বলার কোনো চেষ্টাই উনি করলেন না সেই সময়? আজকে ওটার 1 বছর পরবর্তীতে মনোজিতের একটা কেস সামনে এলো, তখন উনি বিভিন্ন মিডিয়া চ্যানেলে গিয়ে এইসব কথাটা বলছেন। মোর স্পেসিফিক্যালি এই 2 থেকে 3 দিন ধরে উনি হয়তো 50টা চ্যানেলে নিজের বাইট দিয়ে দিয়েছেন। একটা জায়গাও কিন্তু উনি কোনো পুরুষের বা কোনো পুরুষ বলবো না, যদি ঘটনাটা বাস্তব হয় তাহলে পিশাচ, ওই পিশাচের নাম উনি উল্লেখ করছেন না। এটা আমাদের কাছে ভারী প্রশ্নের। তাহলে কি গোটা জিনিসটাই একটা পাবলিসিটি স্টান্ট? এটা একটা প্রশ্ন রয়েই যাচ্ছে রাজন্যাদি, জানো তো। এই প্রশ্নের উত্তরটা আমরা সত্যি জানতে চাই। আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, আমরা প্রত্যেকে মেয়ে হিসাবে ইপটিজিংয়ের শিকার হই, তুমিও হয়েছো, আমিও হয়েছি। রাস্তাঘাটে যখন বাসে ট্রেনে যাই, কেউ গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, কেউ কটূক্তি করে, কেউ সিটি বাজাচ্ছে, এই জিনিসটা আমরা প্রত্যেকেই সাফার করেছি। আমি আবারও বলছি, এইটা একটা সামাজিক ব্যাধি। আচ্ছা, এই জিনিসটার সাথে যখন আমরা লড়তে যাই, অর্থাৎ এই জিনিসটা যখন আমাদের সাথে হয়, তখন তাদের কাছে গিয়ে তো গালে হাত দিয়ে আমরা জিজ্ঞেস করতে যাই না যে তুমি কোন পলিটিক্যাল পার্টি করো, তোমার আইডিওলজি কী, বা তুমি কোন ধর্মের, জিজ্ঞেস করতে যাই কি? একদমই নয়। যদি কেউ আমাকে ইপটিজিং করে বা আমি যদি ইপটিজিংয়ের শিকার হই, আমি তো সেই ছেলেটার কাছে গিয়ে একটা ঠাটিয়ে থাপ্পড় মারতে 2 মিনিট ভাববো না।
তাহলে রাজন্যাদির যদি যেই কথাগুলো উনি বলছেন সেটা বাস্তব যদি হয়, আমি যদি সেইভাবেই মেনে নিই, ওনার হাতটা উঠে সেই ছেলেটার গালে চড় পড়তে 1 বছর লাগছে কেন? এটা একটা প্রশ্ন চলে আসছে। তাহলে কি যে কথাগুলো আমরা শুনছি, তুমিও শুনেছো আমিও শুনেছি, যে রাজন্যাদি হয়তো কোনো এক পার্টির ছত্র ছায়ায় সেই দিকে এগিয়ে যাচ্ছে, এটা বাস্তব কিনা এটা হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদি সেটা হয় তাহলে এই জিনিসটা একদমই সমর্থনযোগ্য নয়, এই জিনিসটা টিপিক্যালি পাবলিসিটি স্টান্ট হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা নিয়ে কেউ যদি মহিলা হওয়াটাকে একটা ওয়েপন বা একটা বেট হিসাবে ইউজ করে, এটা কিন্তু আজকে আমাদের সমাজের কাছে বড্ড কঠিন, বড্ড খারাপ জায়গা। আমি বাস্তবে জানি না, আমি সেই ভার্ডিক্ট ফেলতে যাচ্ছি না যে উনি এটা বেট হিসাবে ইউজ করছেন নাকি উনি সত্যি সাফার করেছেন, কারণ আমি পুলিশ প্রশাসন নই। আমাদের প্রশ্নটা একটা জায়গাতেই, ওনাকে কদিন আগে আমরা দেখলাম যে টিভি চ্যানেলে বসে, অর্থাৎ এবিপি আনন্দতে উনি বসে চোখের জল ফেললেন, সেই জিনিসটা দেখে যে আমরা খুব খুশি হয়েছি তা কিন্তু বাস্তবে নয়। কিন্তু আমার প্রশ্নটা এখানে এসে দাঁড়াচ্ছে, উনি বিভিন্ন মিডিয়া চ্যানেলে গিয়ে বলছেন যে সকলে কিন্তু ওনাকে বাহবা দিচ্ছেন যে কিভাবে উনি এই কথাটা বলছেন এবং উনি আপোষ করেননি। কিন্তু ওই 1 বছরের আপোষটা, এই 1 বছর আপোষ করার কারণটা, বিশেষ কারণটা কোথায়? উনি কি এরকম কোনো সিচুয়েশন খুঁজছিলেন যে কোনো একটা সিচুয়েশন আমি পাই এবং সিচুয়েশনে যদি আমি কথাটা বলি তাহলে একটা নয়, দুটো নয়, 50টা মিডিয়া চ্যানেল আমাকে রিচ করবে এবং আমার হয়তো রাজনৈতিক জায়গায় নিজের দরটা আমি একটু বাড়াতে পারবো? যদি এইটা হয়, আমি আবারও বলছি, যদি এইটা হয়, এই জিনিসটা বিচার করার দায়িত্ব আমার নয়, এই জিনিসটা বিচার করবে দল, এই জিনিসটা বিচার করবে প্রশাসন, এই জিনিসটা বিচার করা, সত্যি মিথ্যে বিচার করার দায়িত্ব কিন্তু আমার নয়। আমি আবারও বলে দিচ্ছি, আমি যদি সত্যি মনে করে এই গোটা ব্যাখ্যাটা করি, গোটা কথাগুলো বলি, আমি তো নিজে একজন মেয়ে, সেখান থেকে আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলতে পারি যে কাউকে যখন আমার উপর এরকম কোনো অত্যাচার হচ্ছে যদি আমি মেনে নিই, আমার হাতটা কিন্তু 1 বছর পরবর্তীতে গিয়ে তার গালে থাপ্পড়টা দেবে না, সেই সময় থাপ্পড়টা দেবে। কারণ ছ্যাঁকা যখন আমাদের এখন লাগে না, ছ্যাঁকার জ্বালাটা আমাদের এখনই কিন্তু করে, সেটা 1 বছর পরে গিয়ে হঠাৎ করে সেই ছ্যাঁকাটা আমাদের গায়ে নতুন করে অনুভূতি হয় না। এই জিনিসটা একটা বড় প্রশ্নচিহ্নের জায়গায় ফেলে দিচ্ছে যখন রাজন্যার এতগুলো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তো এইটাই আমার শুধুমাত্র কথা, যে গোটা বিষয়টা যদি রাজনৈতিক কোনো একটা স্বার্থকেন্দ্রিক হয় তাহলে কিন্তু ভারী কঠিন। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে মেয়ে হওয়াটা কিন্তু কোনো অস্ত্র নয়, যে মেয়ে হব, আমি মেয়ে এবং সেই মেয়ে হওয়াটাকে আমি অ্যাজ আ বেট ইউজ করব, সেটা যদি হয় তাহলে কিন্তু সমাজের জন্য ভারী ক্ষতিকারক। তৃণমূল দলের মধ্যে কি কোনো আপনাকে এরকম রুচিকর মন্তব্য বা এরকম কিছু বলেছেন? দেখুন, তৃণমূলের সবচেয়ে সুন্দর জায়গাটা কোথায় জানো? যে তৃণমূলের যিনি সুপ্রিমো উনি একজন মহিলা এবং উনি মহিলাদের সম্মানটা করতে জানেন, মহিলাদের হাতটা উনি সেইভাবেই ছেড়ে রেখেছেন। আমি হাতটা ছেড়ে রাখার কথা কেন বলছি? সমাজে এরকম নোংরা মানুষজন কিন্তু অনেক রয়েছে, ঠিক আছে, কিন্তু যখন সমাজে এরকম মানুষ রয়েছে তাহলে আমরা প্রত্যেকেই হতে পারে কোনো না কোনো একদিন এরকম শিকার, বা কোনো না কোনো একদিন কেউ আমাকে যদি, ওই যে ইপ টিজিংয়ের কথাটা আমি বললাম, আমার কথাটা হচ্ছে আমার দল হাতটা পুরো ছেড়ে রেখেছে। যদি কেউ তোমার সাথে দুর্ব্যবহার করে, একটা গালে ঠাটিয়ে থাপ্পড় মারতে আমার দল বলেনি যে না তুমি আগে জিজ্ঞেস করবে সে কোন পার্টি করে। এই জিনিসটা আমার দল আমাকে শেখায়নি। আমার দল কিন্তু, আমি একটু মনে করিয়ে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হন তার আগের যে লড়াইটা ছিল সেটা কিন্তু ভারী কঠিন ছিল। ওনাকে যেইভাবে রাস্তাঘাটে মেরে দেওয়ার প্রচেষ্টা হয়েছে, ওনাকে তো মেরেই ফেলা হতো, উনি তো সেই লড়াইটা লড়ে আজকে এখানে দাঁড়িয়েছেন। উনি ইপটিজিং কেন, উনি রীতিমতো খুনিদের ডাইরেক্টলি মুখোমুখি হয়েছেন। এই জিনিসটা কিন্তু উনি লড়ে বেরিয়েছেন, উনি সেই সময়ে প্রতিবাদটা করেছেন এবং আমার দলনেত্রী উনি আমাকে এই জিনিসটা শিখিয়েছেন, যদি কোনো দিন এরকম আমি সাফার করিও যাতে আমি নিজের কণ্ঠটা তুলতে পারি। আমি তাই আজকে রাজন্যাদিকে এই প্রশ্নটা করছি যে তাহলে দিদিমণিকে কেন জানালো না রাজন্যাদি? আমার বড় প্রশ্নটা এখানে। আর তুমি যখন আমার এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞেস করলে, আমি সত্যি কথা বলছি, আই এম ভেরি ফর্চুনেট ওয়েন ইট কামস টু দিস, কারণ আমার দলে যারা সিনিয়ররা রয়েছে তারা আমাকে সত্যি নিজের মেয়ের মতো মনে করেই সেই পথটায় এগিয়ে দিয়েছেন এবং আমি সকলের কাছে সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ। মোর ওভার, যিনি একদম শীর্ষ পদে বসে রয়েছেন সেটা দিদিমণি, অবশ্যই, যিনি নিজে একজন মহিলা। যদি আমি দিদির কথা নাও বলি, আমাকে অবশ্যই বলতে হবে তার, অবশ্যই যিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি একজন পুরুষ হলেও উনি কিন্তু আমাদের প্রত্যেককে ওই দাদার মতো আঙুল ধরে এই পথটাতে চালিয়েছে। তো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যে এই কথাটা আমি আগেও বললাম, যে অনেক সময় আমরা নিজের দাদাকেও হয়তো বলে উঠতে পারি না যদি আমরা এরকম সাফার করে থাকি, কিন্তু তখন কিন্তু মা থাকে বাড়িতে, মাকে তো গিয়ে বলতে পারি
তাহলে দিদিমণিকে কেন উনি বললেন না, কেন বলার চেষ্টা উনি করলেন না? আজকেও যখন এত কিছু হচ্ছে তখনও উনি ওই চিহ্নিত করা যেই পিশাচ উনি বারবার বলছেন, ওই পিশাচদের নাম এখনও উনি উল্লেখ করছেন না। তাহলে কি গোটা জিনিসটাই একটা পিআর পাবলিসিটি স্টান্ট? এই প্রশ্নটা তো আমাদের সকলের মনেই আসছে। সেই সময় একটা কথা আমার সহযোদ্ধা উনি বলেছেন, প্রিয়দর্শিনী ঘোষ, অতীন্দার মেয়ে, তো উনি একটা কথা বলেছেন যে আজকে উনি যেই কথাটা বলছেন, উনি ধরো সাসপেন্ডেড হলেন না, ওনাকে আমি মেনে নিলাম যে রাজন্যাদি সাসপেন্ডেড নয়, তাহলে কি যারা এই জিনিসটা ওনার সাথে করেছে তারা তাদের কাছে সালমান খান বা সুপার হিরো হয়ে যেত? সেটা তো নয়, তাই তো? তাহলে আমাদের প্রত্যেকের প্রশ্নটা একটা জায়গায়, যদি তুমি সত্যি সাফার করে থেকেছো তাহলে সেদিন কণ্ঠ তোলার তোমার তো সবচেয়ে সুবর্ণ অবসর ছিল, সবচেয়ে সুবর্ণ জায়গা ছিল যে তুমি দলে রয়েছো, দলে তোমার সাথে যদি এরকম কিছু হয়ে থাকে, ভগবান না করুক এটা আমার শত্রুর সাথেও কোনো দিন হোক, আমি জানি না কতটা বাস্তব কতটা মিথ্যে, তো যদি এটা হয়ে থাকে তাহলে তো আমি সর্বপ্রথম আমার মায়ের কাছে যাব, এবং আমার পরিবার বা আমার এই তৃণমূল কংগ্রেস পরিবারের মা কিন্তু একজনই, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন মহিলা। তাহলে আমি কেন তার কাছে গেলাম না? হঠাৎ করে 1 বছর পরে আমার সেই 1 বছর আগে কোন ছ্যাঁকা খেয়েছিলাম সেই ছ্যাঁকার জ্বালাটা আমার গায়ে আসছে, তাহলে কি এটার কোনো বিশেষ কারণ রয়েছে? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে মনোজিতের যে ঘটনাটা ঘটেছে এই জিনিসটা অত্যন্ত নিন্দনীয় তো বটেই, একটা মেয়ে হিসাবে তো এখানে আমার নিন্দা করা ছাড়া আর কিছু নেই, এবং আমরা প্রত্যেকে চাই যে মনোজিতের শাস্তি হোক। আমি আবারও জোর কণ্ঠে বলছি, মনোজিতের শাস্তি হোক, কার্তিক মহারাজদের শাস্তি হোক, কিন্তু আমার আর একটা জায়গায় প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যখন এই ঘটনাগুলো ঘটছে, এই যে ঘটনা ঘটায় এবং যে ঘটনা সহ্য করে চুপ করে থাকে তারা কিন্তু দুজনেই সমানুপাত দোষী, তাই তো? এই জিনিসটা তো আমরা প্রত্যেকে জানি। তাহলে চুপ করে থাকার এই গোটা বিষয়টার আপোষ করার কারণটা কোথায়? আজকে যখন উনি টিভি চ্যানেলে এসে এত কথা বলছেন, এই কথাটা উনি যদি সেই দিন বলতেন তাহলে আমার দল, আমার সুপ্রিমো, শুধুমাত্র তাই নয় আমরা প্রত্যেকে ওনার পাশে দাঁড়াতাম। এবং অবশ্যই আমার দল একটা এক্সেপশনে বিশ্বাসী, আমার দল নিজে একটা এক্সেপশন, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো রেপিস্টদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে সম্বর্ধনা জানিয়ে বাড়ি ফিরাই না। আমরা কিন্তু তন্ময় ভট্টাচার্য হোক বা ওই যার একটা বিখ্যাত ভিডিও ভাইরাল হয়ে গেছিলো, সকলেই দেখেছে সেই ভিডিওটা, ওরকম কোনো একটা নোংরামি যখন আমরা চিত্র নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, তার পরবর্তীতে তাদেরকে সসম্মানে আমরা পার্টিতে রেখে দিই না। তৃণমূল কংগ্রেস ইজ অ্যান এক্সেপশন ওয়েন ইট কামস টু দ্য পলিটিক্যাল পার্টিস। তো সেইখানে যখন তুমি তৃণমূল করো, যখন তোমার নেত্রী মেয়ে, যখন তুমি একজন মেয়ে, কেন এই জিনিসটা তুমি চুজ করলে না? কেন এই দ্বিধার মধ্যে তুমি নিজেকে ফেললে? যদি তোমার সাথে বাস্তবে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আর যদি ঘটে থাকে আমরা এখনও বলছি সেই নামটা তুমি উল্লেখ করো, সেই নামগুলোকে দল সেই জায়গাটা দেখাবে, এইটুকুনি আমি নিশ্চিত, মেয়ে হয়ে এইটুকুনি আমি কথা দিতে পারি। কারণ এই ভরসাটা আমার অন্তত রয়েছে আমার সুপ্রিমো, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, কারণ উনি কিন্তু এইভাবেই বরাবরই চালনা করে এসছে। উনি আমাদের কারোর হাতটা বেঁধে দেয়নি কোনো শিকল দিয়ে, যে কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে তাকে তুমি থাপ্পড় মারার আগে বা তাদেরকে একটা কথা বলার আগে, নিজের রাগটা প্রকাশ করার আগে 10 বার ভাবো, একদমই বলেনি। সর্বপ্রথম সম্মান, সর্বপ্রথম এই সম্মান, যে জিনিসটা, এই জিনিসটা আমার নেত্রী আমাকে শিখিয়েছে যে নিজের সম্মানটা সর্বপ্রথম রেখো, তার পরবর্তীতে কিন্তু সব। তাহলে সেখানে এই জিনিসটা বড্ড কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে নাকি? বেশি ঘোলা জল হয়ে যাচ্ছে নাকি? রাজন্যা হালদার এখনো সাসপেন্ডেড, বলে কি তিনি কোনো সুযোগ খুঁজছিলেন যাতে সাসপেনশন তোলার জন্য? প্রথমে বিস্ফোরক মন্তব্য করলেন মনোজিতদের মতো তাদেরকে নিয়ে, কি বলতে চান? দেখুন, যদি আপনি এই কথাটা বলেন যে সাসপেন্ডেড এবং সাসপেনশন তোলার জন্য, যেহেতু কথাটা তুমি বললে, সুযোগ খুঁজছে কি এরকম? এবার সুযোগটা কি খুঁজছে সেই জিনিসটা খুব সুন্দরভাবে উত্তরটা শুধুমাত্র রাজন্যা হালদারই দিতে পারবেন। এই উত্তরটা উপাসনা চৌধুরী দিতে পারবে না, বা উপাসনা চৌধুরীর মতো অন্য কেউ যদি এই বিষয়ে বক্তব্য নিজের প্রকাশ করে, সেই জিনিসটা অত্যন্ত ঘোলা জলই হয়ে যাবে, স্পষ্ট উত্তর কিন্তু কেউ দিতে পারবে না। তাই এই বিষয়ে আমি ঢুকতে চাইছি না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে সাসপেনশন হওয়ার, ওনার একটা রাগ প্রকাশ সব চ্যানেলেই প্রকাশ পাচ্ছে যে আমি সাসপেন্ডেড হয়েছি, কিন্তু কোনো নোংরামি করে নয়। আমি একটা জিনিস তুলে ধরার চেষ্টা করেছিলাম, এটা উনি বারবার বলছেন। রাজন্যাদিকে একটা জিনিস বুঝতে হবে যে রাজন্যাদি যখন এই সিনেমাটা বানিয়েছিল সেই সময় কিন্তু অলরেডি কোর্টে এই গোটা মামলাটা চলছিল, এবং সেই মামলাটা অনুসারে সেই সময় কোনো একটা ম্যানিপুলেটিভ ফিল্মটা তো আমাদের চিন্তা দ্বারা, মানে আমরা পুরোপুরি বানাই, ওটা তো বাস্তব এবং চিন্তার একটা সুন্দর মেলবন্ধন। এবং সেই সময় যখন গোটা বিষয়টা কোর্টে অলরেডি চলছে, যখনও ভার্ডিক্টটা পুরোপুরি পেশ হয়নি, তখন এই ফিল্মটা প্রকাশ করা, গোটা টার্গেটটা কিন্তু বিজেপি বা সিপিএমের তরফ থেকে তৃণমূল কংগ্রেসই হতো। কারণ আমি আবারও বলছি, রাজন্যা হালদার একটা জনপ্রিয় মুখ হয়ে উঠেছিল 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার পরবর্তীতে।
তাই জন্যেই দলকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল বলে আমি মনে করি। এবং দেখুন, দিন শেষে আমরা প্রত্যেকে এই দলের কর্মী। আজকে যদি আমি কোনো ভুল করি, আমার দল কিন্তু আমার বিরুদ্ধেও পদক্ষেপ নেবে এবং আমাকে কিন্তু মাথা নত করে সেই জিনিসটা গ্রহণ করতে হবে। তুমি বলে যে 21 জুলাই মঞ্চে বক্তৃতা দিয়েছিল, কিন্তু ফিরহাদ হাকিম বলছেন সে কে, রাজনৈতিক তাকে চেনেনি না। দেখুন, ফিরহাদ হাকিম উনি কিন্তু কলকাতার মেয়র, ওনার অনেক কাজ রয়েছে এবং তার পাশাপাশি উনি প্রতিদিন এরকম হয়তো 1000টা মানুষের সাথে দেখা করেন, ওনার সাথে কথা হয়, ওনার বক্তব্য উনি শোনেন এবং 1000টা মানুষকে সত্যিই বাস্তবে মনে রাখা সম্ভব নয়। ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন ওনার সাথে তো আমি বিমত নই, কারণ আমরা রাজন্যাকে চিনি, এই জিনিসটা আমি অস্বীকার করতে পারি না। রাজন্যাকে আমি দেখেছি বক্তব্য দিতে, রাজন্যার কথা আমি শুনেছি, বাস্তবে আমি রাজন্যাদিকে খুব ক্লোজলি দেখেছি। কিন্তু যেই কথাটা ফিরহাদ হাকিম বলছে সেই জিনিসটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে। ফিরহাদ হাকিম কিছু ভুল বলেনি, উনি ফিরহাদ হাকিম রাজন্যাকে নাই চিনতেই পারেন। এই জিনিসটা নিয়ে এত প্রশ্নচিহ্ন তুলে আনার কোনো জায়গা নেই, কারণ ফিরহাদ হাকিমের এরকম অনেক কাজ রয়েছে, কলকাতা কর্পোরেশন, কলকাতার মেয়র হয়ে ওনার এরকম অনেক কাজ রয়েছে যেটা সারাক্ষণ ওনাকে কিন্তু রাস্তাঘাটে থাকতে লাগে, মানুষের কাছে থাকতে লাগে, এরকম রোজ 1000টা মানুষের সাথে উনি দেখা করেন, কথা বলেন, সকলকে মনে রাখা তো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রেই উনি বলেছেন রাজন্যাকে আমি চিনি না, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমাদের কথা হচ্ছে রাজন্যাদি যখন বিভিন্ন চ্যানেলে গিয়ে নিজেকে কোনো এক প্রতিনিধি বলে এত কথা বলছেন, আমি সেই চ্যানেলদেরকেও একটা অনুরোধ করব যে তার ডেজিগনেশনটা যাতে স্পষ্ট করে দেওয়া হয়, না হলে এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আমি আবারও বলে দিচ্ছি, ব্যক্তিগত কোনো রাগ আমার রাজন্যাদির প্রতি নেই মশাই, উনিও একজন মহিলা, আমি নিজেও একজন মহিলা। তাই বাস্তবে আমি বারবার বলছি, যদি অভিযোগটা সত্যি হয়ে থাকে যেটা উনি করছেন, তাহলে সেটার স্পষ্ট স্টেপ নেওয়া হোক। কেন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে? সেই মাছটা যদি আপনি চিহ্নিত করে রেখে দিয়েইছেন, তাহলে সেই মাছগুলোকে বের করে নিয়ে আসুন না, সেটা তো আমরা বাস্তবে দেখতে চাই, আমার দল দেখতে চায়। তাহলে রাজন্যাদির এই জল ঘোলা করে একটা কন্টিনিউয়াস বিভিন্ন মিডিয়া চ্যানেলে গিয়ে কথা বলা, জিনিসটাকে লিঙ্গার করে নিয়ে যাওয়া, কিছু মিডিয়া চ্যানেলে ওনাকে কাঁদতে দেখছি, সেটাও যে দেখতে খুব ভালো লাগছে তা নয়। এখনও তিনি এফআইআর দায়ের করেননি। এবং শুধুমাত্র তাই নয়, আমি আবারও বলছি, এই গোটা বিষয়টা উনি 1 বছর ধরে টেনে নিয়ে এসছেন। এইটা একটা বড় প্রশ্ন আমাদের সকলের মনে আসছে, যদি উনি সত্যি এতটা প্রতিবাদী কণ্ঠস্বর হয়, যে জিনিসটা উনি এখন হঠাৎ করে উঠে আসছেন প্রতিবাদী কণ্ঠস্বর রূপে কসবা ল কলেজের পরবর্তীতে, তাহলে এই সমান ঘটনাটা যখন ওনার সাথে ঘটছিল, যে কথাটা উনি বলছেন, তাহলে ওই 1 বছর আগে উনি এই প্রতিবাদী কণ্ঠস্বরটা হলেন না কেন? আমার প্রশ্নটা এখানে, আমার শুধুই একটাই প্রশ্ন রয়েছে, সেটা এখানে। এবং তার পাশাপাশি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এতগুলো চ্যানেলে উনি বললেন তো উনি কিভাবে কণ্ঠ তুলছেন যে মেয়েরা সুরক্ষিত নয়, দাদা কালচার চলছে, দাদা রাজত্ব চলছে। আচ্ছা, মেয়েদেরকে সুরক্ষিত করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দা একটা বিল পাশ করার জন্য মরিয়া চেষ্টা করছেন, সেটা হচ্ছে অপরাজিতা বিল। সেই বিলটার কথা উনি একবারও উল্লেখ করলেন? আমার প্রশ্নটা তো মহিলা হিসাবে ওনাকে এইটাও চলে আসছে যে রাজন্যাদি, তুমি এই কদিনে 50টা চ্যানেলে বসে বাইট দিয়েছো, একটা চ্যানেলে বসে তুমি এই কথাটা কেন উল্লেখ করলে না যে অপরাজিতা বিল, যেটার জন্য আমার দল লড়ছে? তুমি তো বলছো আমার দল, তাহলে তোমার দলই তো আমি মেনে নিচ্ছি যে তোমার দল লড়ছে। তাহলে সেই দলের নেত্রী, সেই দলের সেনাপতি যখন অপরাজিতা বিলের জন্য লড়ছে, সেই বিলটা কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জায়গায় রেস্ট্রিক্টেড হবে না, আমি তোমাকে স্পষ্ট করে দিই। সেই বিলটা পাশ হলে প্রত্যেকটা মহিলা সুরক্ষিত থাকবে, সে তৃণমূল করুক, সে সিপিএম করুক, সে বিজেপি করুক, বা সে যাই করুক না কেন, কংগ্রেস করুক না কেন। তাহলে সেই বিষয়ে কেন তুমি মুখ খুলছো না? কেন তুমি স্পষ্ট কথা বলছো না? এটা একটা বড় প্রশ্ন আমাদের সকলের মনে দাঁড়াচ্ছে। যখন আমি নারী সুরক্ষার কথা বলছি, আমি তো স্বাভাবিকভাবে চাইবো যে সেই বিলটা পাশ হোক যেটা নারী সুরক্ষাকে আরেকটু বেশি সুরক্ষিত করে তুলবে। তাহলে সেই বিষয়ে কেন উনি কথা বলছেন না? তাহলে কি সবটাই যে কথাগুলো আমরাও শুনছি সেটাও বাস্তব, যে কদিনের মধ্যেই রাজন্যাদিকে অন্য কোনো একটা প্ল্যাটফর্মে আমরা দেখতে পাবো? এইটা কিন্তু একটা জল্পনা কল্পনা এখনও রয়েছে এবং আগামী দিনে এইটা বোধহয় আমাদের কাছে স্পষ্ট হয়ে দাঁড়াবে। আমরা হয়তো সেটার অপেক্ষাতে আছি। আমরা দেখতে চাই যে যদি ঘটনাটা বাস্তব হয়ে থাকে, সেইটার স্পষ্ট শাস্তি আমার দল দেবে, সেইটুকুনি আমি ক্লিয়ার, আমার কাছে কাচের মতো স্পষ্ট। কিন্তু গোটা জিনিসটা যদি রাজনৈতিক স্টান্ট হয়ে থাকে, তাহলে সেটা শাস্তিও যাতে দেওয়া হয়। শেষ প্রশ্ন করবো, রাজন্যাদি বলছেন যে 9 জুলাই বা 25শে জুনের মতো যেন এরকম না হয়, কি বলবেন? হ্যাঁ, 25শে জুনের মতো যেন আর কোনো দিন না হয়, অর্থাৎ কসবা ল কলেজে যে ঘটনাটি ঘটেছে তার মধ্যে যেন কোনো না দিন হয়, তাদের প্রোটেস্ট করছেন তার জন্য। দেখুন, আমার কথাটা হচ্ছে যে এই প্রোটেস্টটা তো তাদের বহুদিন আগে থেকে করাটা উচিত ছিল। আমার প্রশ্নটা হচ্ছে সেখানে, আমার প্রশ্নটা হচ্ছে হঠাৎ করে তো বিপ্লবী কেউ হতে পারে না। বিপ্লবী আমি জন্মর পরবর্তীতে মায়ের পেট থেকে বেরিয়েছে, তারপর থেকেই আমার মনে হয়েছে যে এই বিষয়ে আমি বিপ্লব করব এবং তার পরবর্তী থেকেই আমি বিপ্লবী, এটা স্বাভাবিক হওয়া স্বাভাবিক। কিন্তু রাজন্যাদির ক্ষেত্রটা আমরা কি দেখছি, যখন উনি 21-এর মঞ্চে বললেন তখন উনি বিপ্লবী নন। কিন্তু
যখন উনি তৃণমূলে একটা বড় পদে বসে আছেন তখন উনি বিপ্লবী নন। আজকে উনি 1 বছর পরবর্তীতে যখন উনি সাসপেন্ডেড, এখন ওনার বিপ্লবীর ভাবটা প্রকাশ পাচ্ছে এবং উনি বেরিয়ে কি বলছেন যে উনি 1 বছর আগে সাফার হয়েছেন। আরে রাজনাদি, তুমি সেই সময় কেন বললে না? আমাদের প্রত্যেকের প্রশ্নটা একটা জায়গাতেই। আর সেইখানে যদি তোমার সত্যি এই জিনিসটাই মূল উদ্দেশ্য হয় যে আমি গোটা জিনিসটাকে আটকাবো, যেই নোংরামিটা হয়তো হচ্ছে এই সমাজে, সেই নোংরামির বিরুদ্ধে আমি কণ্ঠ তুলবো, তাহলে আমাদের মূল উদ্দেশ্য একটা জায়গায় থাকা উচিত যে অপরাজিতা বিলটাকে আমাকে পাশ করতে হবে। সেই 50টা মিডিয়া চ্যানেলে যখন উনি বললেন, 50-এর মধ্যে যদি 10টা জায়গাতে উনি অপরাজিতার কথা বলে থাকতেন, আমি আজকে তোমাকে এই বাইকটা দিতাম না। এইটুকুনি আমি স্পষ্ট করে দিচ্ছি। কারণ দিন শেষে আমরা প্রত্যেকে চাই যে যারা ভুল করছে না, যারা অপরাধ করছে, তারা যাতে স্পষ্টভাবে শাস্তি পায়। এটা তুমি চাও, আমি চাও, আমরা প্রত্যেকে চাই, এবং আমি মনে করি এটা রাজন্যারও চাওয়া উচিত। তো সেই ক্ষেত্র থেকে আমি বলছি যে সর্বপ্রথম চেষ্টা করুন, আমি আপনাকে অনুরোধ করছি আপনার থেকে ছোট হয়ে, যে অন্তত 50টা চ্যানেলে, আর পরবর্তীতে তো আপনি আরও 60টা চ্যানেলে বসবেন, সেই 60টা চ্যানেলের অন্তত 5টাতে গিয়ে অপরাজিতা বিলের কথাটা তুলবেন। তাহলে বিশ্বাস করুন আমরা সত্যি বলতে পারবো যে না, রাজন্যা এত কথা বললেও মাঝখানে কিন্তু অপরাজিতা বিলের কথাটা তুলতে, যেটা কিন্তু রাজন্যা এখন তুলছে না। তাহলে কি মূল উদ্দেশ্যটা বিজেপির কাছে ভালো হওয়া, বা বিজেপির কাছে একটা নিজের পয়েন্ট বাড়ানো, দর বাড়ানো? এই একটা প্রশ্ন উঠে আসছে রাজন্যাদি। এই জিনিসটা যতই তোমরা ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না কেন, এই জিনিসটা কিন্তু এই মাছের গন্ধ আমরা প্রত্যেকেই পাচ্ছি। আমার বাস্তব কথাটা হচ্ছে যে যখন প্রতিবাদ করলে 1 বছর আগে করতে, যেই পিশাচদের কথা তুমি বলছো, সেই পিশাচদের নামটা স্পষ্ট করে উল্লেখ করার পরবর্তীতে সেই যুদ্ধের পাশে আমার দল থাকতো, সেই যুদ্ধের পাশে আমরা প্রত্যেকে থাকতাম। কারণ দিন শেষে তুমি বিজেপি করতে না, দিন শেষে তুমি সিপিএম করতে না, দিন শেষে তুমি তৃণমূল কংগ্রেস করতে। তো সেখান থেকে আমি বলতে চাই অন্তত তৃণমূল কংগ্রেসের উপর সেইটুকুনি ভরসা তুমি রাখতে পারতে। কদিন আগে একটা ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়েছে যেখানে রাজন্যাদি বলেছে আমি তৃণমূল কংগ্রেস আর করি না। আমি রাজন্যাদিকে জিজ্ঞেস করতে চাই তাহলে তুমি কোন দলটা করো সেটা না হয় আমাদের সামনে স্পষ্ট করে দাও। কারণ একটা ভয়েস রেকর্ডিংয়ে আমরা শুনতে পাচ্ছি তুমি তৃণমূল করো না, আবার বিভিন্ন চ্যানেলে গিয়ে তুমি নিজেকে তৃণমূল কর্মী হিসেবে পোর্ট্রে করছো। তুমি বলছো আমার দলকে আমি শুদ্ধিকরণ চাইছি। এই শুদ্ধিকরণটা হঠাৎ করে 1 বছর পরবর্তীতে চাওয়ার বিশেষ কারণটা কি এই দলটার থেকে তুমি সরে যাওয়ার চেষ্টা করছো বা অন্য দলে পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছো? সেইটা, এই প্রশ্নটা আমার তোমার কাছে থাকলো, শুধুই এইটুকুনি।